হাইকোর্টের শপথ না পড়ানো রিট খারিজ হওয়াকে কর্মী সমর্থকদের বিজয় বলে উল্লেখ করেছেন ইশরাক হোসেন। একই সাথে নগরবাসীর ভোগান্তির কথা মাথায় রেখে ২৪ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন তিনি। বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচিতে পৌঁছান মেয়র ইশরাক হোসেন। এ সময় আন্দোলনকারীদের প্রতি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক হোসেন। আজকের হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত আমরা স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ ঘন্টা থেকে ৪৮ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে তারা কি করে। বর্তমান সরকারের ভেতরে যেই দুইজন ছাত্র প্রতিনিধি রয়েছেন যারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবেই কাজ করছেন, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না, এই ঘোষণা আমি দিয়েছিলাম। আমি আবার সেই ঘোষণাকে পুনর্ব্যক্ত করতে চাই, তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর রিটটি সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। এর ফলে শপথ নিতে আর আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেছেন শপথ না পড়ালে আদালত অবমাননা হবে। আর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন রিটকারীর আইনজীবী। একদিকে হাইকোর্টের উল্টো পাশে সড়ক অবরোধ করে চলছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটির মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলন, আর অন্যদিকে হাইকোর্টে নিরাপত্তায় আছেন আইনশৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা। এই অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয় ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিটের আদেশ। পরে বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিটটি খারিজ করে দেন। আদালত বলেন, জনস্বার্থে এই মামলায় রিট করার এখতিয়ার নেই। পাশাপাশি এই মামলায় আপিলের বিধান আছে নির্বাচনী ট্রাইব্যুনালে, কিন্তু বিবাদী পক্ষ এই আপিল করেনি। ইশরাকের আইনজীবীরা জানিয়েছেন, ইশরাকের শপথ গ্রহণে এখন আর কোনো বাধা নেই। ২৬ তারিখের মধ্যে শপথ নিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। আমরা আশা করছি আগামী ২৪ ঘন্টার ভিতর তার শপথ ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বোচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনার আলোকে যেন মন্ত্রণালয় কার্যকরী পদক্ষেপ অনতিবিলম্বে নেন। অপরদিকে রিটকারীর আইনজীবীরা জানিয়েছেন, এই আদেশের বিরুদ্ধে আপিলের কথা। মহামান্য হাইকোর্ট বিভাগ শুধুমাত্র লুকাস স্ট্যান্ডি গ্রাউন্ডে এই রিটটি খারিজ করেছেন মোশন হিয়ারিংয়ে। এই পয়েন্টটি আমরা যদি মহামান্য আপিল বিভাগে স্যাটিসফাই করতে পারি, ইনশাল্লাহ আমরা আদেশ পাবো বলে আমরা আশা রাখছি। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন আদালত। ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। আর ১৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মামুনুর রশিদ ঢাকা দক্ষিণ সিটির একজন বাসিন্দা হিসেবে ইসির কার্যক্রম স্থগিত চেয়ে রিটটি করেছিলেন। মানিউল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। রিট খারিজের পরও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে অবস্থান ধরে রাখেন ইশরাক হোসেনের সমর্থকরা। এছাড়া মৎস্য ভবন মোড়েও অবস্থান নিয়ে সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, সরকারে বসে এই দুই উপদেষ্টা পক্ষপাত করছেন। ইশরাক হোসেনের শপথের সাথে বুধবার রাতে যুক্ত হয় দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবি। রাতভর অবস্থান করা নেতাকর্মীদের সাথে যমুনা সংলগ্ন হেয়ার রোডের মুখে যোগ দেন দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ড থানা থেকে মিছিল নিয়ে আসা ইশরাকের সমর্থকরা। দৃষ্টি মাথায় নিয়ে সমর্থক নেতাকর্মীদের অবস্থান ছাড়িয়ে যায় মৎস্য ভবন ও এর আশেপাশের এলাকায়। বন্ধ হয়ে যায় ওই সড়কগুলোতে যান চলাচল। ৪-৫ দিন তাহলে ওইখানে হসপিটালের মধ্যে থাকি, অন্য হাঁটি যাওয়ার লাগে। একদিন পর একদিন গাড়ি চালাই, বোঝেন না, ডেলি না তো, তাহলে এই যে আজকে তো দিন কামাই। যতক্ষণ পর্যন্ত মেয়র শপথ না করব ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছেড়ে যাব না। সকাল 10:30 নাগাদ খবর আসে ইশরাকের শপথ না পড়াতে করা রিট খারিজ হয়েছে। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন আন্দোলনকারীরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে এবং ঢাকাবাসী
অত্যন্ত খুশি। আল্লাহর কাছে শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের এই কষ্ট 7 দিন 8 দিনের যে কষ্টটা এটা সফল হয়েছে। ওনার বাবার সাদেক হোসেন খোকা থেকেই আমি ওনার খুব ফ্যান ছিলাম, আমি অনেক খুশি। হাইকোর্টের রায়ের পর অবস্থান কর্মসূচি থেকে না সরে বরং বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। দাবি ওঠে 2 ছাত্র উপদেষ্টাকেও পদত্যাগ করতে হবে। এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত এই আসিফকে পদত্যাগ না করাবো, ইনশাল্লাহ ততদিন পর্যন্ত চলবে। রায় তো আমাদের পক্ষে দিয়েছিল, তারপরও কিন্তু এই আসিফ মাহমুদ যিনি আছেন সরকারের মন্ত্রণালয়ের উপদেষ্টা, উনি কিন্তু এই আমাদের শপথটা নিয়ে একটা তাল বাহানা করতেছে, অর্থাৎ আমাদের একটা এগেনিস্ট পার্টি বানাতে চাচ্ছে ওনারা। অন্তর্বর্তীকালীন সরকারকে পক্ষপাত দুষ্ট দাবি করে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ওঠে অবস্থান কর্মসূচি থেকে। একটা নির্বাচন, একটা ফেয়ার ফ্রি ক্রেডিবল নির্বাচনের জন্য যে সংস্কার দরকার, জনগণ ওই সংস্কারটি চায়। শুধু ইশরাক মেয়র হয়েছে এই চাহিদাই না, আমাদের চাহিদা হলো আগামী দিনে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন দিয়ে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। এর আগে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে 7 দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে ব্লকেড কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছিলেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল 10টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। সকাল 9:30 থেকেই তারা জড়ো হতে থাকেন। বিভিন্ন শাখা ইউনিটের নেতাকর্মীরাও অংশ নেন এই কর্মসূচিতে। বিকেল 5টায় তারা সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়। তার আগে ছাত্রদল নেতারা জানান, কাল থেকে আর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন না তারা। 9 দিন হয়ে যাওয়ার পরেও এই হত্যাকাণ্ডের কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না এবং প্রকৃত দোষীদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গাফিলতি আছে, একই সাথে রাষ্ট্রীয় যে যন্ত্র, বিশেষ করে বর্তমান যে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারও এখানে গাফিলতি আছে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় এবং অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থাকে, তাহলে অপরাপর নাগরিক যারা রয়েছে তাদের নিরাপত্তা কোথায়? সড়ক অবরোধ সহ রাজনৈতিক কর্মসূচির কারণে দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয়েছে চলাচলকারীদের। সকালে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। হঠাৎ সড়ক অবরোধের কারণে শাহবাগ, টিএসসি, বাংলা মোটর, কাঁটাবন সহ আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। অফিসগামী মানুষ থেকে শুরু করে হাসপাতালের রোগী, শিক্ষার্থী সহ সবাইকে পড়তে হয় চরম দুর্ভোগে। অপরদিকে কাকরাইল ও মৎস্য ভবন এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান কর্মসূচির ফলে প্রায় স্থবির হয়ে যায় এসব এলাকার যান চলাচল। ডাক্তার দায়িত্বে পিজি হাসপাতালে বাবা, এখন তো দেই আন্দোলন চলতে আছে, যাই আমার খুবই কষ্ট হইতেছে। রাস্তা আটকে যে আন্দোলন, এটা আন্দোলন হয় না, হাজার মানুষ ক্ষতি। গণতন্ত্র পেয়ে অনেক বেশি আপনার হয়ে গেছে মানুষ। এত আন্দোলন আসলে আমরা যারা সাধারণ জনগণ আমাদের প্রচুর ভোগান্তি। হাসিনা মতো যদি কাজ করে কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু আবারও রাস্তা নামবে। কিন্তু এই যে আমি ঘুরতেছি, যেহেতু যাত্রী কষ্ট করতেছে, মেডিকেল থেকে আসতে পারতেছে না, তাহলে এটা কি বাংলাদেশের দুর্ভোগ না? এগুলা কেন ভাই? উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার উচ্চ আদালতের রায় ঘোষণার পর থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব টেলিফোনে এমন প্রতিক্রিয়া জানান। বলেন, এই রায় নিঃসন্দেহে গণতন্ত্রের বিজয়। ইশরাক হোসেনের শপথের বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আইনের প্রতি সম্মান রেখে যেটা হওয়া উচিত সে ধরনের রায় তারা দিয়েছেন। এটাতে আরেক দিক থেকে গণতন্ত্রের বিজয় হলো। আমি আশা করব যে মন্ত্রণালয় এখন আর কোনো সমস্যা তৈরি না করে দ্রুত তারা ইশরাকের শপথের ব্যবস্থা করবেন। এখন যেহেতু বিজয় হয়েছে আদালতে, সুতরাং এখন আর এই বিষয়টাকে আর সেইভাবেই অবরোধ করে না রেখে আশা করা যায় যে সরকার প্রতি হবে তারা এটাকে শপথ নেবেন এবং তারপরেই তারা জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।
তারেক রহমানকে নিয়ে নিরাপত্তা উপদেষ্টার মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সেই সাথে তার বক্তব্য প্রত্যাহার করে পদত্যাগ দাবি করা হয়েছে। দুপুরে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ডক্টর খলিলুর রহমানের বক্তব্যে দেশের মানুষ হতাশ এবং ক্ষুব্ধ হয়েছে। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোন প্রেক্ষিতে দেশ ছেড়েছেন সেটা জানে দেশবাসী। তারেক রহমানকে বিতর্কিত করার জন্যই বহু সাজানো মামলা দেয়া হয়েছে। রিজভী আহমেদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী কোনো আন্দোলনে খলিলুর রহমানের ভূমিকা ছিল না। এছাড়া ইশরাক ইস্যুতে আদালতের রায়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি। আদালতের এই আজকের যে রায় যেটা দিয়েছে এটা জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে। ডক্টর খলিলের গতকালকের যে বক্তব্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জড়িয়ে, আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহত ছাত্র জনতার কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। সকালে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক চলে দুপুর পর্যন্ত। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে উপদেষ্টা পরিষদ। এতে 2025-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এছাড়া সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়াও চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। পাশাপাশি সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশসমূহের বিষয়ে দিক নির্দেশনাও প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশ ও নেদারল্যান্ডস সরকারের মধ্যে নৌ প্রতিরক্ষা সামগ্রী সংক্রান্ত সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। আওয়ামী লীগ এবং এর সমর্থকদের দমনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন পদক্ষেপ নেয় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক পদক্ষেপগুলো বাংলাদেশের জনসাধারণের মৌলিক অধিকার এবং স্বাধীনতা হুমকির মুখে ফেলেছে। বিচার ব্যবস্থা সংস্কারের পরিবর্তে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর অনুসারীদের অধিকার দমন করা হচ্ছে। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে HRW। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগ মৌলিক স্বাধীনতাকে খর্ব করার ঝুঁকি তৈরি করেছে বলেও জানানো হয়। তদবির বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে LGRD উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক APS মোয়াজ্জেম হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অস্বীকার করেছেন তিনি। স্থানীয় সরকার উপদেষ্টা সাবেক APS মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের বলেন, অভিযোগ ভিত্তিহীন, ছাত্রদের টার্গেট করে মিথ্যা ছড়াচ্ছে একটি পক্ষ। অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত আইনেই শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি। এর আগে বেলা 11:30টার দিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত মোয়াজ্জেম হোসেন দুদক কার্যালয়ে হাজির হন। দুদকের উপসহকারী পরিচালক মিনু আক্তার সুমি সহ অন্যান্য কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে। মোয়াজ্জেমের বিরুদ্ধে উপদেষ্টার APS থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে তদবির এবং টেন্ডার বাণিজ্য সহ নানা অনিয়মের মাধ্যমে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। এ নিয়ে গণমাধ্যমে সংবাদের পর তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। দুর্নীতি, নিয়োগ বাণিজ্য ও অনিয়মের সাথে জড়িত থাকায় উপদেষ্টা পরিষদ থেকে 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেছে গণ অধিকার পরিষদ। সকালে বিজয়নগরে নিজ কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দাবি তুলেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। অভিযোগ তোলেন, শেখ হাসিনার রাষ্ট্র দখলের আইন দিয়েই চলছে বর্তমান প্রশাসন। নিজ স্বার্থের জন্য নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রশাসনে বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, একটি দলকে সুবিধা দিতে গিয়ে সরকারের নিরপেক্ষতা আজ প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই অনতিবিলম্বে 2 উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান তারা। তা না হলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে যমুনা ঘেরাও করা হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর নির্দেশ হাইকোর্ট দিলেও উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মেয়র হিসেবে বসতে দেয়নি। সরকারের উপদেষ্টারাই মানুষকে আন্দোলনের দিকে ঠেলে দিচ্ছে। তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য নির্বাচন পেছানো পায়তারা শুরু করেছে বলেও জানান তিনি। একটি গোষ্ঠী ক্ষমতার লোভ সামলাতে না পেরে একটি একপাক্ষিক সরকার গঠন করেছে, যে কারণে সরকার এখনো পর্যন্ত দেশের আর্থসামাজিক দুরবস্থার উন্নয়ন তো করতেই পারেনি। জনগণের মাঝে সরকারের আস্থা ফেরাতে খুবই দরকার। তাই আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনুরোধ জানাবো, অনতিবিলম্বে আপনি এই ছাত্র উপদেষ্টাদেরকে অপসারণ করুন এবং সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে যেই প্রশ্নগুলো উঠছে সেগুলোর একটা সুরাহার দিকে আপনাকে যেতে হবে।
মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে 2 মামলায় 6 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন। কারাগারে নেয়ার সময় ডিম নিক্ষেপ করা হয় মমতাজের ওপর। আলোচিত সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে আদালতে নেওয়া হলে তার বিচারের দাবিতে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবী ও নেতাকর্মীরা। এজলাস থেকে বের করে কারাগারে নেওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন বিক্ষুব্ধরা। এর আগে রিমান্ড আবেদনের শুনানির জন্য সকাল 8:15টার দিকে কড়া নিরাপত্তায় কাশিমপুর কারাগার থেকে মানিকগঞ্জ আদালতে আনা হয় মমতাজকে। 2013 সালে ইসলামী সমমনা দলগুলোর হরতালের সময় সিঙ্গারে পুলিশের গুলিতে 4 জন নিহতের মামলায় 4 দিন এবং জেলা বিএনপির আহ্বায়কের বাসায় হামলা ও ভাঙচুরের মামলায় 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সিঙ্গারে যে গোলবিন দলে একটা মামলা, এই হত্যা মামলা হয়েছে, সেই মামলা সে 3 নম্বর আসামি ছিল। 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর অন্য একটি মামলা হরিরামপুরে আফরোজা কান্ডিতে আপার বাড়িতে ভাঙচুর করা হয়েছে, সেই ভাঙচুরের প্রতিবাদে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলা উনি 1 নম্বর আসামি, সেইখানেও তার বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুনানির সময় মমতাজের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। বিপক্ষের আইনজীবী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দাবি করেছেন সর্বোচ্চ শাস্তির। যে ব্যবহার, যে আচরণ সাধারণ মানুষের প্রতি করছে, সেই সাধারণ মানুষগুলো আজকে এই ক্ষোভের বহিঃপ্রকাশ আজকে এই ডিম ছুড়ার মাধ্যমে করলো। শেখ হাসিনাকে টাকা দিয়ে সে বারবার মনোনয়ন নিয়েছে এবং এই ভোটারবিহীন অযোগ্য সরকারের বারবার এমপি হয়ে সে মানিকগঞ্জে যে ক্ষমতার অপব্যবহার করেছে। হত্যাসহ একাধিক মামলার আসামি মমতাজ বেগম মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য এবং সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আত্মগোপনে থাকা অবস্থায় গত 12 মে রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দেশের 5 জেলার সীমান্ত দিয়ে শিশু, নারী সহ শতাধিক ব্যক্তিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ফেনী ও কুমিল্লা দিয়ে 52 জন, লালমনিরহাটের গাটিয়ার ভিটা দিয়ে 20 জন, পঞ্চগড় সীমান্ত দিয়ে 21 এবং মৌলভীবাজারের কুলাউড়া দিয়ে 7 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বিএসএফ। আলেয়া বেগম প্রায় 2 দশক ধরে ভারতের গুজরাটে গৃহকর্মীর কাজ করছেন তিনি। বুধবার রাতে আলেয়া সহ 21 জনকে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ওইখানে ঘরের কাজ করতাম আর আমার ছেলেটা ওই শাড়ির দোকানে কাজ করতো। একটাও রাখবো না, তোমরা সব চলে যাও। আমাদের নিয়ে আইছে চৌকিতে, আমাকে 8 দিন রাখিছিল। 8 দিন রাখলেই পরে আমাকে 8 দিন পরে আমাকে প্লেনে নিয়ে আইছিল। প্লেনে আইনে 5টার সময় নামাই দিয়েছে, কোন জায়গা আমরা বলতে পারবো না। গাড়িতে আইনে আমাকে কোন বর্ডার পার করেছে, আমাকে রাত 12টা সাড়ে 12টার সময় আমাকে পার করে দিয়েছে। সীমান্তে আনাগোনা দেখে জয়দরভাঙা বিওপি টহল দল তাদেরকে আটক করে। এ বিষয়ে ব্যাটালিয়ন কোম্পানি ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে বিজিবি বিএসএফ এর মধ্যে। বিজিবি 21 জন ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করেছে এবং থানায় সোপর্দ করেছে। একই রাতে অর্ধশতাধিক মানুষকে পুশিন করা হয় কুমিল্লা ও ফেনীর বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে। অনুপ্রবেশের সময় আটকের পর চলে পরিচয় নিশ্চিতের কাজ। ফাঁড়ি আছে ওখানে থেকে নিয়ে যাওয়া, মানে কয়জন 5 জন 6 জন ওই ফাঁড়িতে রাখলো, আবার ওখানে ফিরিয়ে রাখলো। এইভাবে ওই 103 জনকার লোক সারাটাই রাখছে। সীমান্ত গেট খুলে দিয়ে 12 জনকে পুশিন করেছে। সংবাদ পেয়ে আমি দ্রুত সেখানে যাই, আর যাইতেই দেখি যে তারা আমাদের এলাকায় ঢুকে গেছে। পুশিন করা হয়েছে বাংলাদেশে। তো এদের তথ্য যাচাই বাছাইয়ের কাজটা চলমান আছে। সদস্য সরকার এই নিয়ে কনসার্ন আছেন। এদিকে লালমনিরহাটের পাটগ্রামের গাটিয়ার ভিটা সীমান্ত এলাকা দিয়ে পুশিন করা হয় শিশুসহ 20 জনকে। স্থানীয়দের থেকে খবর পেয়ে তাদেরকে ক্যাম্পে নিয়ে যায় বিজিবি সদস্যরা। ভারত থেকে আমাদের বাংলাদেশে কিছু নাগরিককে পুশিন করেছে। বিজিবি আমাদের কাছে 20 জনকে হস্তান্তর করেছে। এছাড়া মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়েও ঠেলে দেওয়া হয়েছে 7 জনকে। এ নিয়ে মুরইছড়া, কমলগঞ্জ আর বড়লেখা সীমান্ত দিয়ে জেলায় 155 জনকে পুশিন করেছে বিএসএফ। নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ভারতীয় গণমাধ্যমগুলো মানবিক করিডোর নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার শুরু করেছে।
তাদের শেখানো বুলি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা প্রচার করছে বলে মন্তব্য করেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে বিজয়নগরে নিজ কার্যালয়ে বন্দর ও মানবিক করিডোর নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য মানবিক করিডোর নিয়ে ইস্যু তৈরি করা হচ্ছে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের কথা বলে সাধারণ মানুষকে করিডোর এবং বন্দর নিয়ে ভুল বোঝাচ্ছে এটি গোষ্ঠী। জাতীয় স্বার্থকে বিবেচনায় রেখে চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে এবং বাংলাদেশকে কোনো পরাশক্তির ছায়া যুদ্ধক্ষেত্রে করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে করণীয় ঠিক করার পরামর্শ দেন তিনি। বলেন, বিদেশি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মানেই জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে এমন নেতিবাচক ও ষড়যন্ত্রমূলক দৃষ্টিভঙ্গি গ্রহণযোগ্য নয়। স্যামসাং 12-13 সালে $22 বিলিয়ন বাংলাদেশ ইন্ডিয়ান মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোকে খেপায় ফেলছে যে এই যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ চললে জুনের পরে ইউনূস যাবে না, এইখানে প্রক্সি ওয়ার শুরু হবে। আমার স্বাধীনতার প্রশ্ন, আমার সার্বভৌমত্বের প্রশ্ন আমি আলাদা করে আলোচনা করব। এটা ভারতের গণমাধ্যমের শেখায় দেওয়া বক্তব্য তো আলোচনা আমার করবার দরকার নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচন ও ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে অনশন করছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনিয়ামিন মোল্লা। বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে ব্রিফিংয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচন নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার কথা দিয়েছে ততবারই কথা রাখতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের পক্ষে থেকে ডাকসু নিয়ে শিক্ষার্থীদের বুঝ দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডাকসু মূলত আটকে দেয়া হচ্ছে। ইয়ামিন বলেন, ডাকসু থাকলে প্রশাসনের সকল কাজের জবাবদিহি করতে হবে। বিশ্ববিদ্যালয়ে লেজুভিত্তিক কালো প্রভাব প্রতিষ্ঠা করতেই ডাকসু নির্বাচন দেয়া হচ্ছে না। এত সব দায়িত্ব যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন একাই পালন করতে চায়, বিশ্ববিদ্যালয়কে একা পালন করতে পারবে? আপনারা কেন এই শিক্ষার্থীদের দায়িত্বগুলো আপনারা কেন নিজেদের কাঁধে তুলে নিচ্ছেন? আপনাদের তো কাঁধে তুলে নেওয়ার দরকার নেই। আপনারা ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেন, ছাত্রদের নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করবে, বিশ্ববিদ্যালয়ের কাজগুলো করবে। ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ আগের চেয়ে বেড়েছে। প্রতিদিন গড়ে প্রায় 12 কোটি টাকা আদায় হচ্ছে বলে জানিয়েছেন ভূমি সচিব এএসএম সালেহ আহমেদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, ভূমি উন্নয়ন কর আদায় আরও বৃদ্ধি করতে মেলার আয়োজন করেছে। জানান, এখন থেকে ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমে কর দেয়া যাবে। ভূমি সচিব আরও জানান, এ পর্যন্ত 5,70,00,000 হোল্ডিং ডাটা ম্যানুয়াল থেকে ডিজিটালে রূপান্তরিত হয়েছে। এছাড়া অনলাইনে দাখিলা প্রদান করা হয়েছে প্রায় 1,10,00,000। আমরা নামজারি ভূমি উন্নয়ন কর, পর্চা ও নকশা সংগ্রহ ব্যবস্থাপনা আমরা শতভাগ অনলাইন ভিত্তিক করেছি। ভূমি উন্নয়ন কর না দিলে দলিল হবে না। এসব ক্ষেত্রে খুব বিপদে না পড়লে মানুষ ভূমি উন্নয়ন কর দেয় না, কিন্তু ভূমি উন্নয়ন কর যদি না দেয় সে বুঝতে পারবে না যে তার আসলে জমির কতটুকু তার নিজের এরিয়া। দখলকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে হামলার জেরে চলছে তোলপাড়। বুধবার জেনিনে পর্যবেক্ষক দলের অবস্থানে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী। আর এই ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছে রাশিয়া, চীন, সৌদি আরব, ফ্রান্স, স্পেন সহ এশিয়া ইউরোপের দেশগুলো। তেল আবিবের সাফাই, কূটনীতিকরা অনুমতিবিহীন অঞ্চলে প্রবেশ করায় গুলি ছুড়ে সতর্ক করেছে সেনারা। মানবিক পরিস্থিতি পর্যবেক্ষণে দখলকৃত পশ্চিম তীরের জেনিন সফরে যান বিদেশি কূটনীতিকদের দলটি। 20 জনের দলে ছিলেন চীন, রাশিয়া, জাপান সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা। বুধবার স্থানীয় সময় দুপুর 2টার দিকে জেনিন শরণার্থী শিবিরের প্রবেশপথে অবস্থান করছিলেন তারা। ফিলিস্তিনি কর্তৃপক্ষ ব্রিফ করছিল তাদের। হঠাৎ শুরু হয় গোলাগুলি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। অবশ্য হতাহত হয়নি কেউ। ইসরায়েলের এমন উদ্ধত আচরণের তীব্র নিন্দা জানিয়েছে জার্মানি, পর্তুগাল, নরওয়ে, আয়ারল্যান্ড, কানাডা, মেক্সিকো, জর্ডান, কাতার, মিশর ও সৌদি আরব। অবিলম্বে তদন্তের দাবি জানিয়েছে তুরস্ক। নিজ নিজ দেশে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করেছে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য ও উরুগুয়ে। হামলার ঘটনার ব্যাখ্যা চায় ইতালি।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সতর্কতামূলক ব্যবস্থার কথা বলছে, অথচ তা কিন্তু গুলি ছিল এবং কূটনীতিকদের লক্ষ্য করে। অবশ্য ইসরায়েলের প্রতি এই ঘটনার তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানায়। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। ইসরায়েলের কাছে এর ব্যাখ্যা চেয়েছে জাপান সরকার, একই সাথে প্রতিরোধমূলক ব্যবস্থার দাবিও জানিয়েছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর দাবি, অনুমোদিত রুট ব্যবহার করেনি কূটনীতিকরা, এমন এলাকায় প্রবেশ করেছেন যার অনুমতি ছিল না। সে কারণেই ছোড়া হয়েছে সতর্কতামূলক গুলি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নরসিংদীতে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের রিটেইলার বিজনেস মিটের আয়োজন করা হয়েছে। বিকেলে রায়পুরার মর্জাল বাসস্ট্যান্ডে জেলার ডিলারদেরকে নিয়ে এই বিজনেস মিট আয়োজিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ইলেকট্রনিক্স ডিজিএম আজিজার রহমান। তিনি জানান, কোরবানির ঈদের আনন্দ ক্রেতাদের সাথে ভাগাভাগি করে নিতে আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করেছে যমুনা ইলেকট্রনিক্স। বলেন, যমুনা ইলেকট্রনিক্সের পণ্য কিনলেই থাকছে বিদেশ ভ্রমণ সহ নানা উপহার। এছাড়া প্রতিটি ফ্রিজ কিনলেই নান্দনিক ডিজাইনের শাড়ি সহ আকর্ষণীয় উপহার রয়েছে। আয়োজনে আরও উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার নাইম রেজা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রতি সপ্তাহে বিদেশ ভ্রমণের এই প্রোগ্রামটা আমরা কাস্টমারের জন্য রেখেছি এবং এই ঈদকে উপলক্ষ করে আমরা কুরবানি ঈদকে উপলক্ষ করে প্রায় আরও 17 থেকে 18টা মডেলের এবং বিভিন্ন কালারের ডিজাইনের আমরা নতুন কিছু ফ্রিজ এনেছি। শুরু হয়ে গেল 3 দিন ব্যাপী এক্সপেরিয়েন্স এসইএল ইভেন্ট। ঢাকার একটি শপিং কমপ্লেক্সে সকালে অনুষ্ঠানটির আয়োজন করে দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড এসইএল। প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আওয়াল। ইভেন্টে 20টি স্টল অংশগ্রহণ করছে, যার মধ্যে রয়েছে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানটি প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে। আগামী 2 দিনের অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত থাকছেন দেশের খ্যাতনামা আর্কিটেক্টরা। ইভেন্ট উপলক্ষে এসইএল ফ্ল্যাট ও অফিস স্পেস ক্রয়ের ক্ষেত্রে মূল্য ছাড় ঘোষণা করেছে। এছাড়াও ক্রেতাদের সহজ শর্তে ঋণের ব্যবস্থা থাকবে। বাংলাদেশ ক্রিকেটের অধপতনের শেষ কোথায়? যে আমিরাত হেরে যায় সৌদি আরবের কাছে, 6 মাসের ব্যবধানে সেই আমিরাতের কাছে সিরিজ হারল লিটন শান্তরা। গত বছর এই মে মাসেই টাইগাররা হেরেছিল যুক্তরাষ্ট্রের কাছে। 1 বছর পর আরব আমিরাতের কাছে হেরে বাংলাদেশ জানান দিল যে দেশের ক্রিকেটে নেই কোনো জবাবদিহিতা, সে দেশে জয় চাওয়া বিলাসিতা। কথা দিয়ে কথা না রাখার পাত্র বিসিবি নয়। গত বছর নারী বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে আসর বসে আমিরাতে। উদারতা দেখিয়ে আমিরাতের বিপক্ষে সে দেশে গিয়ে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলার প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাকিস্তান সিরিজের আগে যাত্রা বিরতি তো নিতেই হতো দুবাইয়ে, তাই তো আরব আমিরাতের সাথে 2 ম্যাচের সিরিজ খেলে এক ঢিলে 2 পাখি মারার পরিকল্পনায় এঁটেছিল বোর্ড। তবে সেই ঢিল যে উল্টে বাংলাদেশের গায়ে লাগতে পারে, সে কথা স্বপ্নেও কি ভেবেছিল বিসিবি? ভাবলে ভাবনা হতো গভীরের। এই যেমন শারজায় যে ডিউ থাকবে সেটা আগে থেকেই জানার কথা একটা পেশাদার দলের। এই সিরিজের আগে শারজায় 8 ম্যাচের 8টাই জিতেছে পরে ব্যাট করা দল। পরিসংখ্যান ঘেটেও কি সেই শিশিরের নাগাল পায়নি বাংলাদেশ? রাতে বল গ্রিপ করা এখানে যে কঠিন সেটা জেনেও কি বিশেষ ব্যাট করা দল? পরিসংখ্যান ঘেটেও কি সেই শিশিরের নাগাল পায়নি বাংলাদেশ? রাতে বল গ্রিপ করা এখানে যে কঠিন সেটা জেনেও কি বিশেষ কোনো প্রস্তুতি নিয়েছিলেন শেখ মেহেদী সাকিবরা? নাকি র্যাঙ্কিংয়ের 15তম দলের সাথে খেলাটা সিরিয়াসলি নেননি বাঘেরা? না হলে সবগুলোই যেখানে রাতের ম্যাচ, সেখানে অধিকাংশ অনুশীলন সেশন কেন দিনের আলোয়? অবশ্য রাতে অনুশীলন করলেই এই দলটার সামর্থ্য বদলে যেত কিনা তা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। সিরিজের প্রথম ম্যাচ জিতে আত্মবিশ্বাসী বাংলাদেশ। পাকিস্তান সিরিজ কিছুটা পিছিয়ে যাওয়ায় আমিরাতের সাথে আরও 1 ম্যাচ বাড়িয়ে নিলে মন্দ হয় না। দ্বিতীয় ম্যাচে 200 করেও শিশু সুলভ কিছু ভুলে হেরে যাওয়ার পর বরাবরের মতো ভুল থেকে শিক্ষা নেয়ার বুলি আওড়ায় বাংলাদেশ। কিন্তু শেখার তো আসলেই কোনো শেষ নেই। না হলে 1986 সালের এশিয়া কাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা বাংলাদেশের শিক্ষা সফর কেন শেষ হয় না গত 40 বছরেও? আরও একটা সিরিজ, আরও একটা ইতিহাসের সাক্ষী বাংলাদেশ। ইতিহাসটা অবশ্য বাংলাদেশের ঘাড়ে চেপে এবার গড়েছে আরব আমিরাত। গত ডিসেম্বরেই র্যাঙ্কিংয়ের 31তম দল সৌদি আরবের কাছে এই একই দল নিয়ে হারা আমিরাত
2-1 সিরিজ জিতল টেস্ট খেলে উঠে দলের সাথে। এর আগে যাদের সর্বোচ্চ কীর্তি ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়। তবে কি সৌদি আরবের চেয়েও এই মুহূর্তে খারাপ দল বাংলাদেশ? নামতে নামতে আর কত দূর? তবে কি শেখার মতোই নিচে নামার শেষটাও নেই বিসিবির? দেয়ালটাই তো নেই, তাই তো দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার ভয়টাও নেই লিটন শান্তদের। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। টি-20-র অধিনায়ক হবার পর প্রথম অ্যাসাইনমেন্টেই ভরাডুবি। 2 ম্যাচের সিরিজ 3 ম্যাচে গিয়ে ঠেকলেও যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় কোনো সহযোগী সদস্য রাষ্ট্রের কাছে সিরিজ হার। এমন লজ্জার পরে লিটন দাস একে বলছেন জীবনেরই অংশ। হারের জন্য আরও একবার দায়ী করলেন শিশিরকে। যদিও বা এটা খুব নেগেটিভ ওয়েতে মনে হয়, কিন্তু ডিউ অনেক বড় একটা ফ্যাক্ট ছিল এই পুরো 3টা গেমই। খুব একটা আমরা হেল্প পাইনি বোলিংয়ে, বিকজ বলটা এত ভিজে গেছিলো যেটার কারণে আমাদের বলাররা, স্পিনার হোক পেস বলার হোক, খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেনি। চেষ্টা থাকবে ভালো করার, যদিও বা এই হারাটা অনেক কষ্টদায়ক হবে, বাট ট্রাই করবো আমরা এখান থেকে বের হয়ে প্র্যাকটিস করে আমাদের যে জিনিসগুলো ভুল হয়েছে ওগুলো সংশোধন করা। পাকিস্তান সফরে ডাক পেলেন মেহেদী হাসান মিরাজ। ইনজুরির কারণে সৌম্য সরকার বাদ পড়ায় দলে ফিরলেন এই অলরাউন্ডার। এর আগে আরব আমিরাত ও পাকিস্তান বিপক্ষে টি-20 সিরিজে দলে সুযোগ হয়নি মেহেদী মিরাজের। তবে পিঠের ইনজুরির কারণে সৌম্য সরকার শেষ মুহূর্তে ছিটকে পড়েন পাকিস্তান সফর থেকে। ব্যথার কারণে আরব আমিরাত সিরিজেও মাঠে নামা হয়নি তার। শেষ পর্যন্ত ঝুঁকি বিবেচনায় সৌম্যকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত বিসিবির। বিকল্প হিসেবে অলরাউন্ডার মেহেদী মিরাজেই আস্থা নির্বাচকদের।